বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একে আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে। আনন্দ তরঙ্গে আগামী কিছুটা মুহূর্ত আমরা এখন একটু ভেসে বেড়াবো। আমার সাথে রয়েছে ডিসকভার চন্দ্রনগর ইউটিউব চ্যানেলের তরফ থেকে, আমি তো এসেই গেছি বুঝতেই পারছেন, এই সময়ের সব থেকে জনপ্রিয়তম যারা সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছেন তাদের মধ্যে অন্যতম, বিশেষত চন্দননগরের মধ্যে তো একদম যাকে বলা যায় সেরা সেরা, বিতান মুখোপাধ্যায় আমার সাথে রয়েছে। আমরা এই মুহূর্তে বিতানের বাড়িতে আছি। বিতান, অসাধারণ গান শুনলাম, কিন্তু তোমার কণ্ঠে গান এই দু লাইনে তো মন ভরে না সত্যি কথা, কিন্তু আমাদের সময়টা তো খুবই অল্প। তো গান সম্পর্কেই বলি, গানের চর্চাটা ছোটবেলা থেকেই তোমার হয়েছে জানি, তো এখন তুমি গান নিয়ে কি ভাবনা চিন্তা করছো? পরীক্ষিত দা শুরু করলো যেটা বলে, একদমই মানে আমি কিন্তু না, পরীক্ষিত দা আমাকে অত্যন্ত ভালোবাসে আর কি, সেই জন্য এত কিছু বললো। তবে একদমই নই, আমি অত্যন্ত একটি পুচকে শিল্পী। তো যতটুকু পারছি শিখেছি, যতটুকু শিখতে পেরেছি শিখে চলেছি, সেটুকু নিয়েই আর কি তোমাদের শুনিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করি, মাত্র নিজের জন্য গাই। আর গান, হ্যাঁ একেবারেই যেটা তুমি বললে যে গান শেখা শুরু একদম ছোট থেকে মায়ের কাছে, ক্লাস 3 তখন স্কুলে পড়ি। আর তো মা নিজেই একজন রবীন্দ্রসঙ্গীত প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী। হ্যাঁ, মা গান অনেক বছর ধরে মা গান করছে, এখনো করছে এবং শেখাচ্ছে। আমিও সেইখানে মায়ের কাছে এখনো শিখি পদে পদে। এবং মায়ের কাছে প্রথম গান শেখা শুরু, তারপরেতে গান শেখা হচ্ছে আমার স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কাছে। এবং মা এবং আকাশ দুজনেই আমার গুরু। তো হ্যাঁ, সেই থেকে গান সম্বন্ধে যদি বলতে হয় যে কিভাবে আমি দেখছি পরবর্তী ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আরো ভালোবেসে গান গেয়ে যেতে চাই। মানে গানকে নিয়েই যে প্রচুর আমার কোনোদিন বিশাল চাহিদা ছিল তা নয়, কারণ ভালোবেসে গান শেখা, গান শিখে চলা এখনো পর্যন্ত, এবং গান শোনানো। তাই গান নিয়ে ভাবছি বা গান নিয়ে এগোনোর কথা যদি বলো, ভালোবেসে গান করে যেতে চাই, এইটুকুই আর কি। গান ভালোবেসে গান, একদম গান ভালোবেসে গান, ভালোবেসে গান। বেশ, তার সাথে সাথে পড়াশোনাতেও তুমি তুখর, বর্তমানে তো পিএইচডির জন্য তৈরি হচ্ছ। তো যে রাধে সে চুলো বাঁধে, তো ন্যাচারালি সকলে বলে যে পড়াশোনা করলে গান করা সম্ভব না, এক্সট্রা কিছু করা সম্ভব না, এই নিয়ে তো লোকে ভীষণ নানা মনি নানা মত থাকে। তো তুমি কিভাবে সেইগুলোকে ওভারকাম করে গেছো? তোমার রুটিন লাইফটা একটু যদি বলো। এখন তো তুমি একটা প্রতিষ্ঠিত শিল্পী বর্তমানে, কিন্তু একটা সময় তোমারও তো ছোটবেলাটা পড়ার চাপ ছিল, সবকিছুই ছিল, সেটা কিভাবে সেই সময়টা কাটিয়েছো? দেখো, গান কি ওই যে বললাম তোমায় যে গান বিষয়টা আমি ভালোবেসে করেছি। কোনোদিনই গান নিয়েই যে আমার, সেটাই আমার, যদি আমি সে অর্থে বলি ধরো পেশা হবে, সেটা আমি কোনোদিনই ভাবিনি, বা বর্তমানেও যে খুব বিশাল পরিমাণে ভাবছি তা সত্যিই নয়। পড়াশোনা করতে ভালোবাসি। পড়াশোনায় হ্যাঁ মানে পড়াশোনা করেছি, ভালো রেজাল্ট সর্বদা এসেছে, এটুকুই। এখনো করে যাচ্ছি পিএইচডির জন্য, যেটা তুমি বললে যে হ্যাঁ তৈরি হচ্ছি, ইচ্ছা আছে করার, গবেষক হওয়ার ইচ্ছা আছে। তো এই আর কি, যে পড়াশোনার সঙ্গে গান যদি তুমি বলো কি করে করেছি বা এখনো করছি, সেটা হচ্ছে ওই কারণে বোধহয় যে গানটাকে ভালোবাসি বলে। পড়াশোনাকেও ভালোবাসি যতটুকু পারি আর কি, সেই জায়গা থেকে। এবং পড়াশোনার সঙ্গে সঙ্গে হ্যাঁ চেষ্টা করি গানটাকে সময় দেওয়ার। সত্যি কথাই এটাও সত্যি যে সময়ের সঙ্গে সঙ্গে মানে গান যে প্রতিদিন প্র্যাকটিস করতে পারি, সত্যি পারি না গো। এখন তো অনেক ব্যস্ত, তুমি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সেটা পারি না, যার ফলেই আর কি খুব বকা খাই মায়ের কাছে, তো বাবার কাছেও। তো এখন গানটাকে সেই জন্য পড়াশোনার সঙ্গে সঙ্গে গান, হ্যাঁ আমাকেও বলা হয়েছে যে গান করলে গানটাই ভালো করে কর, পড়াশোনা করলে পড়াশোনাটা ভালো করে কর। কিন্তু আমার মনে হচ্ছে যে গানটা তো আমি ভালোবাসি, গানটাকে নিয়েই যে আমি মানে আজন্মকাল মানে গানটা আমার সঙ্গে থাকবে, তো সেটাকে আমি প্রয়োজন করতে চাই না, সেটাকে আমি ভালোবাসাই রাখতে চাই। তো সেই কারণে একদম গান শোনা, গান গাওয়া সর্বক্ষণ আমার বাড়িতে, মানে আমার এবং মায়ের সর্বক্ষণ চলছে গান নিয়ে কথা এবং গান গাওয়া আর কি, বিভিন্ন ধরনের গান গাওয়া, শোনা। তো সেই পড়াশোনার ফাঁকে ফাঁকে গান চলে, বিভিন্ন কাজকর্মের ফাঁকে ফাঁকে গান চলছে, সর্বক্ষণই চলছে। গান শোনাটাও আমার কাছে মনে হয় সেটাও তো প্র্যাকটিস, অনেকেই বলেছেন যে গান শুনতে হয়, তাই জন্য আর কি যে গান, হ্যাঁ ওই গান শোনা, গান করা, গানে ভুবন ভরিয়ে দিচ্ছে তোমরা, তো চেষ্টা করি। নিশ্চয়ই চেষ্টাটাই আসল।
তো তার সাথে সাথে তুমি তো কবিতা লেখো, কবিতার প্রতি তোমার অগাধ প্রেম ভালোবাসা তো রয়েছে, এবং বিতান কিন্তু নিজে পড়াশোনায় তো সাংঘাতিক, সেটা বোঝা যাচ্ছে। পেছনে যেন মনে হচ্ছে আমরা লাইব্রেরির সামনেই বসে আছি বা লাইব্রেরির ভেতরে বসে আছি, তা কিন্তু নয়। এইটা বিতানের একদম অন্দরমহল। তো আমার পেছনের এই বইগুলো কিন্তু জাস্ট যৎ সামান্য একটা দেওয়াল বলা যায়। আর চতুর্দিকে দেওয়ালগুলো তো কিন্তু, চারদিকে দেওয়াল কিন্তু এরকমই সব দেখতে পাওয়া যায়। তো বোঝাই যাচ্ছে কতখানি তুমি তোমার পড়াশোনার প্রতি তোমার গভীর জ্ঞান বা পড়াশোনার প্রতি ভালোবাসা। তো তার সাথে সাথে কবিতা লিখছো, বা এবং কবিতার বই বিতানের ভেরি রিসেন্ট বের হচ্ছে কলকাতা বইমেলাতে, এবং তারপরেও আরেকটা সেকেন্ড বইয়ের জন্য, এটা তো বেরিয়ে যাচ্ছে, সেকেন্ড বইয়ের জন্য এখন প্রিপারেশন বিতান নিয়েছে অলরেডি, সেটাও খুব এইটা বেরোলেই ওইটাও বেরিয়ে পড়বে। তো কবিতার প্রেম, কবিতার প্রতি প্রেম, তো সেটা কিভাবে, কবে থেকে সেটা জাগ্রত হলো? কবিতা দেখো, বাংলা সাহিত্যের ছাত্র, মানে সেই জন্য হয়তো একটু বেশি কবিতা পড়তে পেরেছি, এবং পড়তে ভালো লাগে, এখনো পড়তে ভালো লাগে, পড়তে না বেশি ভালো লাগে কবিতা। যদি বলো লেখা, মানে আমার কাছেই প্রথম আমার যে বইটি বেরোতে চলেছে সেটির মধ্যেও যে লেখাগুলো রয়েছে, আমি লেখা বলি, কবিতা আমি বলি না একদমই। মানে আমি মনে করি কবি হিসেবে আমি অত্যন্ত মানে ফেল করেছি। কবিতা বললেও কবি বলা হয়, কারণ বিতান অনেক সময় ফেসবুকেও তার নানান মনের কথা খুব যত্ন সহকারে লিখে সেগুলো পোস্ট করে। সেগুলো কিন্তু তার জাস্ট উপলব্ধি বলা যায়, বা কোনো ছোট্ট ঘটনার একটা হয়তো কোনো একটা এক্সপিরিয়েন্স যেটা সে শেয়ার করলো, কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু রীতিমতো খুব সুন্দরভাবে সে এমনভাবে সে লেখে যেতে মনে হয় যেন একটা সামনে আমার গল্প বা আমি ছবিটা দেখতে পাচ্ছি। এই লেখার গুণটা কিভাবে ছোটবেলা থেকেই এটা হ্যাঁ, কে মানে এটা ইনজেক্ট করেছে? শুনেছি এটা মা বাবার কাছে, গল্প শুনেছি, এটা আমার মনে নেই একদমই। আমার অবশ্য আমার দাদু দিদা আর কি, দাদাই এবং দিদানের কাছেও শুনেছি যে দিদান বনে, আমি দিদান মানে মামার বাড়িতে আর কি, চন্দননগরে আমার মামার বাড়ি। তো সেখানেতে আমার ছোটবেলাতে খুব যেতাম হচ্ছে কিনা লুচি মানে খেতে, এবং আমি একটা নাকি খুব সুন্দর ছোটবেলায় দিদানকে একটা সুন্দর চিঠি লিখেছিলাম লুচি নিয়ে। তো সেটা মানে আমার দাদু নাকি যত্ন করে রেখেছিল, যদিও পরবর্তী ক্ষেত্রে সেটা খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তারা মানে বলে গেছে আজন্ম কাল সর্বক্ষণ যে তোর ওই লেখাটা পড়ে আমরা বুঝতে পেরেছিলাম যে তুই বাংলা নিয়েই পড়বি বা তুই সাহিত্য নিয়েই পড়বি, মানে এটা আর কি বলেন মজা করে। কিন্তু আর যদি বলো লেখার ক্ষেত্রের ব্যাপারটা, যে আমি যেটা বললাম যে বইও যেটা আমার বেরোচ্ছে ওটাকে আমি লেখার বই বলি, আমি কবিতার বই বলি না, কারণ ওটা পুরোটাই বলতে পারো কতটা সেটা কবিতা হয়ে উঠেছে আমি জানি না, মানে সেটা আমার কাছে আমার অনুভূতি মালা, আমি এটাই বলি। কারণ মানে সেটা আমার যে অনুভূতিগুলো, যেগুলো আর কি ওই বললে যেটা যে এক্সপিরিয়েন্স, সেগুলো আমার মতো করে ভাষায় সাজিয়ে দেওয়া এইটুকুই আর কি। মানে যখন ধরো মনে হয়েছে যে খুব হয়তো মন খারাপ, খুব আনন্দে আছি, তখন যে শব্দগুলোর কাছে গেছি একটুখানি ওই আশ্রয় পেতে, সেই শব্দগুলো সাজিয়ে একটু লিখে ফেলা, এটাই, এই নিয়েই আর কি লেখা। এবং হ্যাঁ, একটি বই লেখাটা কি নিরন্তর চলতে থাকে, মানে রোজই কি কিছু না কিছু লেখা চলে? রোজ লেখা চলে বলতে হ্যাঁ লেখা চলে, কবিতা লেখা চলে না সত্যি। কারণ রোজে লেখালেখি তো ধরো পড়া, আমি যেহেতু একটু পড়াই আর কি, ছাত্রছাত্রী আছে, তো তাদেরকে পড়ানোর জন্য লেখালেখি, তো লেখাটা চলে, সেটা কবিতা লেখা চলে না। প্রতিদিন কবিতা লেখা চলে না, ওটা রাত্রিবেলা হয়। ভাবগুলো যখন শব্দের আকারে বের হয় সেটা কোন সময় বের হয় মূলত? এটা হচ্ছে আমার রাত্রিবেলার আর কি একটা বিষয়। হ্যাঁ, রাত যত গভীর হয় তত আর কি লেখালেখি করতে ইচ্ছে করে, তো লিখি আর কি যতটুকু জানি সেখান থেকে লেখা। আর ওইগুলো একটু ফেসবুকে শেয়ার করি, তোমরা একটু লাইক দাও, একটুখানি যে প্রশংসা করো, খুব ভালোই লাগে আর কি, এটাই। বেশ। তার সাথে সাথে বিতান তো বোঝাই যাচ্ছে কতখানি ব্যস্ত সে, যে কিনা গবেষণার জন্য প্রস্তুতি নিচ্ছে, তার তো পড়াশোনার অগাধ সময়টা ওখানেই চলে যায় অনেকটা সময়। তার সাথে সাথে বিতানের আরেকটি বড় দিক হচ্ছে বিতান বর্তমানে আকাশবাণীর একজন সঞ্চালক। তো আকাশবাণীর এই কাজটা কিভাবে উপভোগ করছো? কারণ অনেকদিন তোমাকে এরকম হয় ভোর 5টার সময় তোমাকে বেরিয়ে যেতে লাগে, 7টা 10-এ তোমার আছে শো থাকে, তো সেইগুলো কিভাবে চালাচ্ছ, বা সেইগুলোর এক্সপিরিয়েন্স গুলো একটু যদি ছোট করে। আকাশবাণীতে যুক্ত হব, সেটা ছোট থেকে ইচ্ছে ছিল গানের জন্য। মা মা যখন ধরো আমার বয়সী ছিল আর কি, সেই সময় মা চেষ্টা করেছে, সুযোগ পেয়েছে, তো মায়েরও পরবর্তী ক্ষেত্রে মা এবং বাবার দুজনের ইচ্ছে ছিল গান শিখেছো, গান রেডিওতে গান হবে, এটা আমাদের খুব ইচ্ছা, তুমি করো। তো গানের জন্য বহুবার চেষ্টা করতে গিয়েও কি হয়েছে, হয়তো ফর্ম ফিল আপ করেছি, সেদিন পরীক্ষা পড়েছে, আমার এখনো মনে আছে, আমার সেদিনকে মানে আমি ফর্ম ফিল আপ করে এলাম, যেদিনকে আমার ডেট অডিশনে, সেদিনকেই আমার তখন গ্র্যাজুয়েশনের পরীক্ষা পড়লো। তো সেরকম করে আমার না গানের কোনোদিনই সেভাবে অডিশন দেওয়া বা গানের জন্য যুক্ত হবো, সঙ্গীত শিল্পী হিসেবে যুক্ত হবো, সেটা করা হয়ে ওঠেনি, হয়নি আর কি। পরবর্তী ক্ষেত্রে এবার সঞ্চালনার বিষয়টার প্রতি আমার একটা খুব ভয়ের থেকেও আমার একটা, আমি ভাবতাম যে সঞ্চালনা কোথায় করতে গেলে একটু হয়তো নাটক জানতে হয়, একটু হয়তো আবৃত্তি জানতে হয়, এরকম একটা আমার ধারণা ছিল।
তো আমার এক বান্ধবী, সে আমার থেকেও আগে, সে কলেজে পড়াকালীন আকাশবাণীর যুববাণী বিভাগে যুক্ত হয়েছিল, সে আমাকে বলে, সৃজিতা আমার সেই বান্ধবীটির নাম, এখানেই বাড়ি ভদ্রস্বরে, তো সে আমাকে বলে যে এরকম বিতান, একটি এরকম আমাদের আবার হবে, এরকম অডিশন হবে, তুই কর না, ট্রাই কর। তখন কিন্তু আর যুববাণীতে নেই, ও তখন আকাশবাণী মৈত্রীতে কাজ করছে। ও খুব ভালো একজন মানে শিল্পী সে অর্থে। এবং তো যাই হোক, তারপরে তো আমি ফর্ম ফিল আপ করলাম এবং গিয়ে অডিশন দিলাম। খুবই মানে খুব ক্যাজুয়ালি গেছিলাম অডিশন দিতে, দেওয়া হলো এবং পরবর্তী ক্ষেত্রে তারপর লিস্ট বেরোলো এবং বাড়িতে চিঠি এলো যে হ্যাঁ আপনাকে যুববাণী বিভাগেতে নেওয়া হয়েছে। তো সেইটার পর থেকে যুক্ত হওয়া, এবং প্রথমে খুব ভয় পেতাম কারণ আমি না খুব নন টেকনিক্যাল মানুষ, এবং সেখানে একটা বিশাল টেকনোলজির কাজ, মানে টেকনোলজিতে আর কি নিয়ে কাজ করতে হয়, তাই খুব ভয় পেতাম প্রথম। তারপর কাজ শিখতে শুরু করলাম, প্রচুর বকা খেয়েছি। যখন আকাশবাণীতে তুমি যুক্ত হলে, তোমাকে যখন হ্যাঁ। সেই চিঠিটা এলো বা হলো, তখন যখন যুক্ত হওয়ার পর প্রথম সিঁড়ির ধাপটা এগোচ্ছ, মনের মধ্যে কি মনে হয়েছে যে এখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, এখানে এই ধরনের সব দিকপালরা চলাচল করেছে? একদমই মানে আমি যখন ওখানে গিয়ে দেখেছি সেই সব রুম রয়েছে বা ছবি রয়েছে সেই সব মানুষের, মানে তখন মনে হয়েছে যে হ্যাঁ মানে এই যুক্ত হতে পারাটা এটা আমার কাছে আশীর্বাদ বটেই। মানে এটা আমার কাছে আমার সারা জীবনের আশীর্বাদ হয়ে থাকবে যে আমি আকাশবাণীর সঙ্গে যুক্ত। মানে যখন মহালয়া, আমার মনে আছে এই বছরের মহালয়াতে, যে মহালয়ায় আর কি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই মহালয়া শুরু হবে পরের দিনকে মহিষাসুর মর্দিনী, এবং মানে আমার তখন মনে হচ্ছিল যে আমি নিজে সেটা ফেসবুকে লিখেও ফেললাম যে আমি যে আকাশবাণীর সঙ্গে যুক্ত, এটা আমার কাছে আজকে সত্যি আশীর্বাদ মনে হয়। যে 2টি বছর, আমি 2020-তে যুক্ত হয়েছি, তখন আমি এম এর প্রথম বর্ষে পড়ছি, ফার্স্ট ইয়ারে পড়ি, সেই সময় যুক্ত হই। পড়াশোনার সঙ্গে সঙ্গে একটা কাজ পেয়েছি, এটা খুব আনন্দের ছিল। এবং তো সেই হ্যাঁ একদম তুমি যেটা বললে, আমার এখনো প্রচন্ড মানে যখনই ঢুকি আমার মনে হয় যে হ্যাঁ আমি, এটা আমার কাঁধে একটা দায়িত্ব। যখন আমি মাইকের সামনে বসে বলতে শুরু করি সকালবেলা বা ভোরবেলা, যখন আমি বলি সুপ্রভাত অনুষ্ঠান বা কিছু যখন অ্যানাউন্স করি, আমার নিজের মনে হয় যে হ্যাঁ এটা একটা সত্যি আশীর্বাদই বটে। মানে বহুজন সেখানে চেষ্টা করে, অ্যাপ্লাই করে, সেখান থেকে বহুজন করে, তাদের হয়তো কারো না কারো সেই সময় হয়তো তাদের সময় খারাপের জন্য হয়তো তারা পায়নি, আমি পেয়ে গেছি, এটাই খুব বড় পাওয়া আমার কাছে, এটা খুব বড় পাওয়া। মানে যুববাণীতে যুক্ত হওয়া, এবং এখনো কাজ করছি, আরো শিখতে হবে, আমি এখনো কিছুই শিখতে পারিনি, এখনো সেটার জন্য বকা খাই এখনো মাঝে মাঝে। তো সেই জন্য আর কি কাজ আরো শিখতে হবে, এগোতে হবে। হ্যাঁ অবশ্যই এটা চালিয়ে যাবো। বিতানের আগামীর পথ আরো সুগম হোক, আমরা সকলেই সেটা চাই। এবং আমাদের সময় এখন তো একদম শেষ মুহূর্তে এসে গেছি, আমাদের আড্ডাটা এখানেই সমাপ্ত ঘোষণা করতে হবে। কিন্তু বিতানকে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না, যে কিনা একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তো যেতে যেতেও যদি 2-4 লাইন রবি ঠাকুরের কোনো। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষনাশন রুদ্রতা, জয় অন্ত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা, জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা। কবির করুণা ধারা বর্ষিত হোক বিতানের উপর, এবং বিতানের জীবনে আনন্দ ধারা প্রবাহমান থাকুক, এটাই চাইবো। ডিসকভার চন্দননগরের তরফ থেকে আজকের মতো পরীক্ষিত আমি বিদায় নিচ্ছি।